আমাদের আজকের টপিক হলো মেকানিক্স। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন এই মেকানিক্স কিন্তু অনেকে পড়ে না, বিশেষ করে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আছে তাদের অনেকের কিন্তু মেকানিক্স পাঠটা নেই। তো মেকানিক্স বা বলবিদ্যা, বাংলা বলা হয় বলবিদ্যা, এটা হলো 49তম বিসিএস এর পার্ট 2 এর টপিক। সেখানে মেকানিক্স থেকে আপনাদের 25 মার্কসের কোশ্চেন হবে। তো এখানে মোট টপিকস রইলো হলো 5টি, অর্থাৎ অধ্যায় হলো 5টি, এবং প্রত্যেকটি অধ্যায়ের মধ্যে আবার কতগুলো টপিকস রয়েছে। যেমন এক নম্বর রয়েছে জেনারেল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থার সাধারণ সত্য। এরপর প্রিন্সিপাল অফ পার্সুয়াল ওয়ার্ক, অপকৃত কাজের নীতি, স্টেবল এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, স্থায়ী এবং অস্থায়ী সাম্য, সেন্টার অফ গ্রাভিটি এবং ভর কেন্দ্র। এই 4টি টপিক আজকে আমরা আলোচনা করব এক নাম্বারতে। তো এখানে প্রথমে আমি এই দুটা টপিকস আগে ডিসকাস করব। ডিসকাস করে এই টাইপের এমসিকিউ দেখাবো, এরপর আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটি সলভ করব। তারপর শেষ হলে আমরা স্টেবল এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম এবং সেন্টার অফ গ্রাভিটি আলোচনা করব, ঠিক আছে? আর আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন থাকবে। কোনো যদি কোনো প্রবলেম হয়, সাউন্ড বা আদার্স কোনো প্রবলেম হয়, সেটি চ্যাট বক্সে লিখে জানাবেন। তবে কোশ্চেন প্রবলেম থাকলে সেটি কাগজে লিখে রাখবেন, পরে আমাকে জিজ্ঞেস করবেন যে এত নাম্বার এমসিকিউ বা এই টপিকটি আমাদের প্রবলেম আছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যে পার্ট 1 এর টপিক গুলো রয়েছে, অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, তারপর অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এগুলা কিন্তু বাজারে যে বইগুলো আছে, যেমন তিতাস পাবলিকেশন, এগুলোর পেছনে ছোট ছোট এমসিকিউ আছে, সরি ছোট শর্ট কোশ্চেন দেওয়া আছে। ওগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আমরা আমাদের বইতে অ্যাড করেছি এমসিকিউ আকারে। কিন্তু মেকানিক্স এর জন্য তিতাসে আমি দেখেছি ওরকম কোনো এমসিকিউ নেই, শর্ট কোশ্চেনে দেওয়া নেই। এবং এক্সাম্পলে যেগুলো আছে সবগুলো প্রমাণ। আর এখানে যে সিলেবাস ধরে যে টপিক গুলো আছে সবগুলো টপিক নেই, এবং এখানে ডিটেলস আলোচনা করা নেই। এই জন্য আপনারা যে কাজটি করতে হবে, আমাদের ক্লাসটা অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে এবং নিয়মিত মেকানিক্স এর ক্লাসগুলো করতে হবে। কারণ কোনো বইতে আপনারা এভাবে টপিকস ওয়াইজ ডিসকাশনটা পাবেন না, এবং এমসিকিউ তো নেই। তো আমরা এখানে প্রত্যেকটা টপিকস আলোচনা করব, সাথে ইংলিশ টার্মগুলো দেওয়া থাকবে। আর ইংলিশ এমসিকিউ বাংলা এবং ইংলিশ ভার্সন দুটাতেই থাকবে। আর আরেকটা বিষয় বলে রাখি, এই মেকানিক্স বা বলবিদ্যা এটা কিন্তু ম্যাথ না, এটা ম্যাথ রিলেটেড ফিজিক্স, ঠিক আছে? অর্থাৎ এখানে ফিজিক্স এর সেন্স অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের যে প্রথম টপিকস, সেটি হলো জেনারেল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, সাম্যের সাধারণ শর্তাবলী। অর্থাৎ কখন ইকুইলিব্রিয়াম হবে, কি ইকুইলিব্রিয়াম হবে সেটা আমরা পরে জানবো। তবে আমরা এর আগে মেকানিক্স বা বলবিদ্যা কি সেটি সম্পর্কে একটু আলোচনা করে দেখেন, মেকানিক্স আসলে কাকে বলা হয়। বলবিদ্যা হলো পদার্থবিজ্ঞানের একটি শাখা, যা বস্তুর গতি এবং তার উপর ক্রিয়াশীল বলের পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন করে। গতি এবং তার উপর বল, এটা মনে রাখবেন। গতি এবং তার বল, তার উপর ক্রিয়াশীল বল নিয়ে আলোচনা করে। অর্থাৎ এটা মূলত তিনটে বিষয় আলোচনা করে, সেটি হলো ফোর্স, মোশন, আর একটা হলো ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থা। তো বলবিদ্যার কয়েকটি শাখা আছে, আমি আবারও বলি, এটা কিন্তু ফিজিক্স রিলেটেড। তো ফিজিক্সে ম্যাথ কেন? কারণ ফিজিক্স করতে তো ম্যাথ দরকার হয়। এই জন্য এখানে ম্যাথের মধ্যে সাবজেক্টটা দেওয়া আছে। যেমন এইচএসসি তে আপনাদের কলেজ লেভেলে স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স, অর্থাৎ স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা দুটো অধ্যায় রয়েছে। কিন্তু এগুলোর সাথে আপনাদের যে অনার্স এর টপিকস গুলো, এখানে জেনারেল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, তেমন কোনো সম্পর্ক নাই এবং তেমন কোনো ম্যাথও নেই। এই জন্য আপনাদের অবশ্যই অনার্স লেভেলের টপিকস গুলো এবং অনার্স লেভেলের ম্যাথ গুলা করতে হবে এখান থেকে। ম্যাথ বলতে ছোট ছোট বেসিক গুলা এবং এই রিলেটেড শর্ট কোশ্চেন গুলো করলে আপনারা এমসিকিউ সহজে আনসার করতে পারবেন। তো বলবিদ্যার প্রধান শাখা কি? একটা হলো স্ট্যাটিক্স আর একটা হলো ডাইনামিক্স। মেইন শাখা অর্থাৎ স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। স্থিতিবিদ্যা মানে কি? স্থির বস্তুর উপর বলের আলোচনা করা হয়। এরপর এখানে বিভিন্ন ইকুইলিব্রিয়াম নিয়ে আলোচনা করা হয়। যেমন সেতুর সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয়ের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক্স ব্যবহার করি। এগুলো জাস্ট বেসিকের জন্য। গতিবিদ্যা, ডাইনামিক্স হলো বস্তুর গতির সাথে বলের সম্পর্ক। এরপর নিউটনের যে সূত্রটা আছে, হ্যাঁ, সেটি কিন্তু গতিবিদ্যার সাথে সম্পর্কিত, ওই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। এরপর হলো এম এ, যেগুলো আপনারা এসএসসি লেভেলে ফিজিক্স আমরা করেছিলাম। যেমন গাণিত ত্বরণ নির্ণয়, সেক্ষেত্রে আমরা ডাইনামিক্স ইউজ করি। এরপর আরেকটা হলো কিনেমেটিক্স, সেটি হলো বল বিবেচনা না করে কেবল গতির বিশ্লেষণ করা হয়। যেমন স্থান, বেগ, ত্বরণ, সময়, পকেট গতির বিশ্লেষণ। যেমন আমরা বলি যে যদি উড়ন্ত বেগে একটি বস্তু যখন নিক্ষেপ করা হয়, সেটি কি হয়,
প্যারাবোলা বা পরাবৃত্ত হয়, সেগুলো আমরা পরে শিখবো, জাস্ট জানার জন্য বললাম। আর বলের ভিতর কয়েকটি মৌলিক ধারণা আছে। বল কাকে বলা হয়? বল হলো কোনো বস্তুকে ত্বরণ দিতে বা তার আকার পরিবর্তন করতে সক্ষম ভৌত রাশি। এরপর বর হলো বস্তুর জড়তার পরিমাপ। ওজন হলো মাধ্যাকর্ষণ বলের কারণে বলের উপর ক্রিয়াশীল বল। দেখেন, বর এবং ওজনের একটা পার্থক্য আছে, সেটা আমরা সবাই জানি। বর শুধুমাত্র কোনো বস্তুর মানে অন্তর্নিহিত পরিমাপ, হ্যাঁ, আর ওজন কিন্তু মাধ্যাকর্ষণ বলের সাথে সম্পর্কিত। আর ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার। আর নিউটনের সূত্র হলো গতি ও বলের সম্পর্ক নির্ধারণের তিনটি মৌলিক সূত্র রয়েছে, যেটা আমরা এসএসসি লেভেলে শিখেছিলাম। এগুলো আমরা একটু পরে আলোচনা করব। আর বলবিদ্যার প্রয়োগ ক্ষেত্র কি, অ্যাপ্লিকেশন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার করা হয়, যেমন সেতু নির্মাণে, বিভিন্ন ভবন নকশা নির্মাণে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যন্ত্রাংশের নকশা নির্মাণে ব্যবহার করা হয়। এরোস্পেসে বিমান, রকেট ডিজাইন, দৈনন্দিন জীবনে বার উত্তোলন, পরিবহন ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এতক্ষণ যা বলেছি এগুলো হলো মেকানিক্স এর বেসিক কনসেপ্ট। এগুলা থেকে আপনাদের এমসিকিউ মানে আসার সম্ভাবনা কম, কিন্তু এগুলো যদি আপনারা জানেন তাহলে পরবর্তী যে টপিক গুলো দেওয়া আছে সিলেবাসে সেগুলো বুঝতে সুবিধা হবে। যেমন আমাদের সিলেবাসের 1 নম্বর টপিক হলো জেনারেল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম। দেখেন, আমরা ইংলিশ এবং বাংলা দুটোই দিয়েছি, যাতে আপনাদের ইংলিশ ভার্সন হোক আর বাংলা ভার্সন হোক, যেভাবে আসুক আপনারা সহজে আনসার করতে পারেন। তো আমরা প্রথমে জানবো যে ইকুইলিব্রিয়াম বা সাম্য কাকে বলা হয়। কোন বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর সম্মিলিত প্রভাব যদি তাকে স্থির অবস্থায় রাখে বা একটু অভিন্ন বেগে চলমান রাখে, তাকে সেই বস্তুকে সাম্য আছে কি বলা হয়। ঠিক আছে? অর্থাৎ যখন আমরা এই যে এখানে একটু খেয়াল করি, এক্ষেত্রে যেটা ত্বরণ আছে সেটা জিরো হয়। আমরা ইকুয়েশনটা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই দুই রকম, একটা হলো ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম আর একটা হলো রোটেশনাল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ স্থানান্তরিত সাম্য, আর একটা হলো ঘূর্ণন সাম্য। এই যে দেখেন, কোন বস্তু যেন কোনো দিকে সরে না যায়, তার জন্য বস্তুর উপর ক্রিয়াশীল সব বলের ভেক্টর যোগফল কি হয়, শূন্য হয়। হ্যাঁ, সামেশন অফ এফ ভেক্টর ইকুয়াল টু কি, জিরো হয়। এটাকে বলা হয় ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। এই যে এরকম, হ্যাঁ, এফ এক্স যদি দুই মাত্রিকে আমরা চিন্তা করি, তখন সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো। ত্রিমাত্রিক হলে সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, সামেশন অফ এফ জেড, সবগুলা কি হবে, জিরো হবে। অর্থাৎ এখানে যদি বস্তুকে যে কোনো দিকে মানে কোনো দিকে যাতে সরতে না পারে, যদি সেজন্য তার উপর বস্তুর উপর ক্রিয়াশীল সব বলের ভেক্টর যোগফল আমরা কি করব, শূন্য দেবো। এগুলো হলো থিওরি। এরপর একটা হলো রোটেশনাল। এখানে একটা টর্কের ব্যাপার আছে। যেমন আমরা বলি ঘূর্ণন সাম্য, রোটেশনাল ইকুইলিব্রিয়াম, বস্তু যেন কোনো অক্ষের চারপাশে ঘুরতে না পারে, তার জন্য যে কোনো বিন্দুর প্রতিক্রিয়াশীল সব ঘূর্ণন, বা আমরা ইংরেজিতে বলি টর্ক, এর যোগফল শূন্য হতো। টর্কে এই যে তারা সামেশন অফ টর্ক ইকুয়াল টু কি হয়, জিরো হয়। যেখানে টর্কের মান হলো আর ইন্টু এফ, অর্থাৎ মোমেন্ট অফ ফোর্স, বলের গতি নির্ণয়ে যে আমরা টর্ক ব্যবহার করে, সেক্ষেত্রে সামেশন অফ টর্ক জিরো হয় রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে। আমি আবার বলি, দুটো বিষয় এখানে মনে রাখবেন। একজন বলছেন যে সাউন্ড খুব কম হচ্ছে, বাকিরা কি সাউন্ড শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? লিখে দেন একটু, বাকিরা ক্লিয়ার কিনা। যিনি কম শুনতেছেন তার হয়তো নেট প্রবলেম। বাকিরা লিখছে জি ক্লিয়ার, ওকে, তাহলে ওনার নেট প্রবলেম। তো খেয়াল করেন, এখানে আমাদের ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম আর হলো রোটেশনাল ইকুইলিব্রিয়াম। তো এখানে এমসিকিউ তে আসতে পারে যে আপনাদের ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে কি হয়, সামেশন অফ এফ ইকুয়াল টু জিরো হয়, আপনার সকল ফোর্স কি হয়, বলের মান জিরো হয়। আবার যখন রোটেশনাল স্থানান্তরিত সাম্য হয়, তখন সামেশন অফ টর্ক, তখন কি হয়, এটার মান জিরো আসে। আর টর্ক ইকুয়াল টু আর এফ, এই ইকুয়েশনটা মনে রাখতে হবে। এখন এখানে এই যে সমন্বিত সত্তা বলে আমি একটু বলি। তো অনেকে আরেকজন লিখতে সাউন্ড একটু কম হচ্ছে, আমি মোবাইলটা আর একটু কাছে আনলাম। দেখেন, একটি কঠিন বস্তু সাম্য থাকার জন্য দুটি শর্ত পূরণ করবে, একটা হলো স্থানান্তরিত সাম্য আর একটা হলো ঘূর্ণন সাম্য। এই দুটা সাম্য যদি পূরণ করে, তাহলে সেটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে। অবশ্যই এটা পরীক্ষা আসবে, এগুলা মাথা রাখবেন। যেমন আমরা যদি একটা তুলা দণ্ড বিম ব্যালেন্স চিন্তা করি, যখন উভয় পাশে ওজন সমান থাকে তখন সামেশন অফ এফ ওয়াই জিরো হয় এবং টর্কের মান জিরো হয় তুলা দণ্ডের ক্ষেত্রে। আবার টেবিলের উপর রাখা বই, আপনি যদি টেবিলের উপর একটা বই রাখেন, তখন মাধ্যাকর্ষণ বল ও টেবিলের নরমাল রিঅ্যাকশন পরস্পর সমান এবং বিপরীতমুখী হয়। এটি হলো নিউটনের থার্ড ল, তাই না? আমরা সবাই এটা জানি।
তাহলে এখানে আমাদের যে সাম্য, সাম্য থেকে মেনলি জানতে হবে কখন সাম্য হয়, সাম্যের যে প্রকারভেদ গুলো আছে, আর সাম্য কখন হয়। সাম্য, সাম্য মানে কি? সাম্য হলো আপনাদের কোন বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলো সম্মিলিত প্রভাব যদি তাকে স্থির অবস্থা রাখে অথবা একটি অভিন্ন বেগে চলমান রাখে, তাকে তাহলে সেটি কি সাম্য আছে বলা হয়। অর্থাৎ বস্তুটি স্থির থাকবে অথবা অভিন্ন বেগে চলতে থাকবে, বেগের মান চেঞ্জ হবে না। আর এক্ষেত্রে ত্বরণ অবশ্যই শূন্য হবে, এটা মাথায় রাখতে হবে। আর বেগ এবং ত্বরণ তো আমরা জানি, বেগ হলো কি দূরত্বের পরিবর্তন, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, আর ত্বরণ হলো সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই টপিক গুলো মোটামুটি জানলে হবে, বেশি এখানে দরকার নেই। তাহলে এখানে আমাদের 4টি টপিক রয়েছে। এরপর হলো এখানে প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, অপকৃত কাজের নীতি। দেখেন, এটাকে ভার্চুয়াল ওয়ার্কে ইংরেজিতে বলা হয় অপকৃত কাজ, বা আমরা এটাকে কাল্পনিক কাজও বলতে পারি। ভার্চুয়াল মানে কি? কাল্পনিক। তো অপকৃত কাজ বা ভার্চুয়াল ওয়ার্ক বা কাল্পনিক কাজের নীতি হলো মেকানিক্স এর একটি মৌলিক নীতি। এই নীতিটা কি আসলে দেখেন, যখন একটি সিস্টেম স্থিতিশীল সমতলে থাকে অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকে, তখন সেই সিস্টেমে কার্যকর সকল বলের দ্বারা কোনো ক্ষুদ্র অপকৃত স্থানান্তরের উপর করা মোট অপকৃত কাজের যোগফল শূন্য হবে। এটা অনেক কঠিন মনে হতে পারে, আসলে অনেক সহজ। আমি একটা চিত্র দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে এখানে চিত্রটা আগে দেখি। দেখেন, এখানে একটি সোজা রড, এই যে এই যে একটা রড ধরা হলো, ধরেন এটা হলো এ প্রান্ত, এটা হলো কি বি প্রান্ত। এখন আমরা একটু খেয়াল করি, রডের এ প্রান্তে একটি পিন আটকানো আছে, এই যেখানে একটা পিন আটকানো আছে রডের এ প্রান্তে। আবার খেয়াল করি, বি প্রান্তে একটি বল এফ প্রয়োগ করা হয়েছে, এখানে বি প্রান্তে একটি বল এফ প্রয়োগ করা হলো। তাহলে রডটি সামান্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ডেলার, অর্থাৎ এই যে রডটি কিছু ডিসপ্লেস হবে, এখান থেকে এখানে সরে যাবে, এটা কাল্পনিক, মানে হালকা একটু সরে যাবে। এটাকে আমরা ডেলার দ্বারা ইন্ডিকেট করি। মানে ডেল মানে অতি ক্ষুদ্র, ইনফাইনাইটসিমাল কোয়ান্টিটি, ডেল আর দ্বারা ইন্ডিকেট করা হয়। আর একটা হলো ফোর্স বা বল। তখন আমরা ভার্চুয়াল কাজের সূত্র অনুযায়ী লিখতে পারি যে এখানে পি কাজ হলো ডেল ডাব্লিউ। হ্যাঁ, ডাব্লিউ মানে হলো ওয়ার্ক। তাহলে অতি ক্ষুদ্র কাজ কি হলো? এফ ডট ডেল আর, সাম্য অবস্থায় এই দুটার মান শূন্য হয়। অর্থাৎ আমরা ভার্চুয়াল ওয়ার্ক কখন বলবো, এই কথাটা কিন্তু ভালো করে খেয়াল করুন। ভার্চুয়াল ওয়ার্ক কখন বলা হয়? যখন বল এবং তার স্থানান্তরিত যে কোয়ান্টিটি পরিমাণ, এই দুটা গুণ করা হয়, তখন সেটা কি হয়? শূন্য হয়। খেয়াল করেন, এখন আমরা ডেফিনেশনটা দেখি। যখন একটি সিস্টেম স্থিতিশীল সমতলে অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকে, তখন সেই সিস্টেমের কার্যকর সকল বলের দ্বারা কোনো ক্ষুদ্র অপকৃত স্থানান্তরের উপর করা মোট অপকৃত কাজের যোগফল কি হয়? শূন্য হয়। আমি একটু আপনাদেরকে অনলাইন হোয়াইট বোর্ডে নিজের মতো করে একটু ড্রয়িং মানে ইকুয়েশনটা লিখে দেখায়, তাহলে একটু ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। অনলাইন হোয়াইট বোর্ডে দেখাচ্ছে, আমরা একটু খেয়াল করে। ধরেন, আমি বললাম কি ভার্চুয়াল ওয়ার্ক কতটুকু হলো এখানে। আমরা একটু খেয়াল করি এখানে, ডেল কানেকশন হয় নাই। তাহলে আমরা একটু খেয়াল করি হোয়াইট বোর্ডে ভার্চুয়াল ওয়ার্কটা কি। যখন আমাদের এই যে এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করেছি আমরা, তখন রিপ্লেসমেন্ট হয়েছে কি ডেল আর পরিমাণ। তাহলে আমরা জানি কি ওয়ার্ক মানে কি, দেখেন আমরা জানি, আমরা 19 পড়েছিলাম, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স বাই এফ এস। মানে কাজের পরিমাণ হলো বল এবং কি আপনার স্মরণের গুণফল, বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয়। আপনি দেখেন, আপনারা যদি একটা জায়গায় বসে থাকেন, বসে বসে টিভি দেখেন, বসে আছেন, কিন্তু আসলে আমরা ফিজিক্সের ভাষায় বা আমরা ম্যাথের ভাষায় আমরা এটাকে কাজ বলবো না, আমরা এটাকে বলবো, মানে এটা কাজ বলা যাবে না। কাজ হতে হলে আপনাকে স্মরণ হইতে হবে, মানে এখানে আপনাকে ডিসপ্লেস হইতে হবে, অর্থাৎ আপনার এখানে স্মরণ করতে হবে। হ্যাঁ, তো এখানে আমাদের স্মরণ হলো ডেলার, এফ হলো এফ, এই ফোর্স। তাহলে বল এবং স্মরণের গুণফল যেটা হবে সেটা হলো ভার্চুয়াল ওয়ার্ক। হ্যাঁ, ডেল ডাব্লিউ দ্বারা ইন্ডিকেট করা হয়, কারণ এই ডেলটা ইন্ডিকেট করে ভার্চুয়াল ওয়ার্ক, প্রতি কাল্পনিক মানে অপকৃত স্থানান্তর। এটার মান যখন জিরো হয় ডেল আর, এই যে ডেল ডাব্লিউ, ডেল ডাব্লিউ মানে এফ ডট ডেল আর, এটাকে এটার মান হলো ডেল ডাব্লিউ, এটাকে জিরো ধরা হয়, সেটা হলো ভার্চুয়াল ওয়ার্ক।
বা অপকৃত কাজের নীতি। অর্থাৎ আমরা যেখানে ডেফিনিশনটা সুন্দর করে লিখে দিয়েছি, যখন একটি সিস্টেম স্থিতিশীল সমতলে থাকে তখন সেই সিস্টেমে কার্যকর সকল বলের দ্বারা কোনো ক্ষুদ্র অপকৃত স্থানান্তরের ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, যেটা ডেলার লিখেছে, এর উপর করা মোট অপকৃত কাজের যোগফল কি হয়? শূন্য হয়। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এই যে আবার আমি দেখাচ্ছি, দেখেন এই ডব্লিউ ডেল ডব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডেল আর। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অপকৃত স্থানান্তর যেটা ডেল আর কাকে বলা হয়, এখানে ডেফিনিশনটা আবার আলাদা দেওয়া হলো। দেখেন, এটি হলো একটি কাল্পনিক ক্ষুদ্র স্থানান্তর যা কোনো যান্ত্রিক সিস্টেমে আরোপ করা হয়, কিন্তু এত সময়ের কোনো পরিবর্তন ধরা হয় না। টাইম কিন্তু এখানে ইন্ডিকেট করা হয় না, এখানে শুধুমাত্র মানে ইনফাইনাইটসিমাল বলি আমরা, অতি ক্ষুদ্র পরিবর্তন। আবার ভার্চুয়াল ওয়ার্ক কখন হয়? অপকৃত কাজটা বা কাল্পনিক কাজ কখন হয়? একটি বল এফ কোন ক্ষুদ্র অপকৃত স্থানান্তর ডেলারের উপর কাজ করে, সেটিকে বলা অপকৃত কাজ। এই যে এফ ডট ডেলার যেটি পেয়েছেন আপনারা, সেটাকে বলা হবে অপকৃত কাজ। এখন ভার্চুয়াল কাজের নীতি কাকে বলা হয়? যদি সিস্টেম ইকুইলিব্রিয়াম অবস্থা থাকে তখন এই যে ডেল অফ ডাব্লিউ যেটা আছে, সামেশন অফ ডেল অফ ডাব্লিউ, অর্থাৎ সব বলের দ্বারা করা অপকৃত কাজের যোগফল কি হবে? শূন্য হয়ে যাবে। এটা সাম্যাবস্থায়। তো অপকৃত কাজ যেটা, এটাকে আমরা ইন্ডিকেট করি, বা ভার্চুয়াল ওয়ার্ক হলো এফ ডট ডেল আর সাম্যাবস্থায় সেটার মান শূন্য হয়। এটা হলো মূল কথা। আর গাণিতিক রূপ আমরা আই কস টু ওয়ান টু এন, মানে হলো বল তো একটা না, অনেক বল হতে পারে, এফ ওয়ান এফ টু এফ থ্রি, রিপ্লেসমেন্ট ডেলার ওয়ান ডেলার টু, এভাবে হতে পারে। এই দুটার গুণফল, হ্যাঁ, আই ইকুয়ালস টু ওয়ান টু এন তম পর্যন্ত আমরা লিখতে পারি কি? জিরো। এটা হলো গাণিতিক রূপ। দেখেন এখানে কি সুন্দর চিত্র সহকারে বা ইকুয়েশন সহকারে এবং প্রত্যেকটা টার্ম আমরা ব্যাখ্যা করেছি। হ্যাঁ, এর চেয়ে বেশি আপনাদের দরকার হবে না। আর এগুলো কোথায় ব্যবহার করা? স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানে, ইকুইলিব্রিয়াম নির্ণয়, এরপর আপনাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস, সিভিল ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করা, এটা মেকানিক্স ও বল কেন্দ্রগত সমস্যা ব্যবহার করা, এরপর বিভিন্ন কনস্ট্যান্ট যুক্ত সিস্টেমে, এগুলো হলো ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করে। বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা এই দুটা রিলেটেড আমরা এখন এমসিকিউ দেখবো, বাকি দুটো পরে আলোচনা করবো। সেন্টার অফ গ্রাভিটি আর একটু স্টেবল এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, সেটা আমরা পরে দেখবো। আমরা এখন এই দুটা রিলেটেড এমসিকিউ গুলো দেখি। দেখেন, বলবিদ্যা কোন শাখার অন্তর্গত? পদার্থবিজ্ঞান। বলবিদ্যা মূলত কি অধ্যয়ন করে? বস্তুর গতি ও বল। বলবিদ্যার কোন শাখার উপর স্থির বলের উপর বিশ্লেষণ করা হয়? স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা। আর গতির, যেটা হলো বলবিদ্যার কোন শাখায় বল বিবেচনা না করে কেবল গতির বিশ্লেষণ করা হয়, সেটা আমরা আগে শিখেছি কিনেমেটিক্স। ঠিক আছে। এরপর হলো কোন বস্তুকে সামনে রাখতে হলে প্রথম শর্ত কি? প্রথম শর্ত হলো সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো, এটা আমরা শিখেছি। আবার বস্তুর ঘূর্ণ সামের জন্য, রোটেশনাল ইকুইলিব্রিয়ামের জন্য আমরা কি বলেছিলাম? টর্কের মান জিরো হয়, সামেশন অফ টর্ক ইকুয়ালস টু জিরো। দ্বিমাত্রিক স্থানান্তরিত সামের জন্য কতটি সমীকরণ পূরণ করতে হয়? দুটি, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো, আর তিনটি হলো সামেশন অফ এফ জেড আসবে। এটি আমরা শিখেছি। একটি তুলাদণ্ড দুই পাশে সমান ওজন থাকলে নিচের কোনটি সত্য? সেটি হলো টর্কের মানও জিরো হবে, আবার এখানে ফোর্সের মানও জিরো হবে। নিচের কোন অবস্থা কোন বস্তু অবশ্যই সামনে থাকবে? যখন টর্ক, সরি, ফোর্স এবং টর্ক দুটাই শূন্য শূন্য হবে, তখন কি হবে? সামনে থাকবে। থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক স্থানান্তরিত সাম্যের জন্য কয়টি সমীকরণ পূরণ করতে হবে? যে একটু আগে বলেছি, ত্রিমাত্রিক হলে তিনটি হবে, দ্বিমাত্রিক হলে দুটি হবে। কোন বস্তু যদি একই সাথে এক সামেশন অফ এফ ইকুয়ালস টু জিরো এবং সামেশন অফ টর্কের মান যদি জিরো হয়, তখন তাকে আমরা বলি যে কমপ্লিট ইকুইলিব্রিয়াম বা পূর্ণ সাম্য বলা হয়। কোন শর্তটি সাম্যের জন্য আবশ্যক নয়? এফ এক্স, এফ ওয়াই, এফ জেড সবগুলো আবশ্যক, কিন্তু সামেশন অফ বি, ভেলোসিটি আবশ্যক না। টর্কের মান জিরো মানে কি? কোন অক্ষের চারপাশে কোনো ঘূর্ণন ত্বরণ নেই। ওই যে আমরা টর্কের মান যখন জিরো বলি, তখন আমরা বলি যে অক্ষের চারপাশে কোনো ঘূর্ণন, রোটেশনাল অ্যাক্সিলারেশন থাকবে না। ঠিক আছে। আমি আবারও বলি, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার টর্ক কি, তাই না? টর্ক টর্ক তো আমরা এর আগেও বলেছিলাম আপনাদেরকে। সেটি হলো, টর্ক কাকে বলে? এটা ফিজিক্সের টার্ম, কিন্তু আমাদের ম্যাথে অ্যাপ্লাই করা লাগবে এখানে। সেটি হলো, টর্ক হলো একটি বলের ঘূর্ণন ঘটানোর প্রবণতা। টর্কের কাজই হলো কি? একটি বলকে রোটেশনাল করা।
রোটেট করা, বুঝতে পারছেন? একটি বলকে ঘূর্ণন ঘটানোর প্রবণতা, অর্থাৎ কোনো বস্তুকে নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘোরানোর ক্ষমতাকে আমরা টর্ক বলি। আর টর্কের মান হলো আর, এই যে এটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, এগুলা টর্কের মান হলো কি হয়, আর এফ। টর্কের মান হলো আর ইন্টু এফ। হ্যাঁ, আর ইন্টু এফ, বা আমরা যদি এটাকে আর এফ এর সাথে লিখি তখন হবে সাইন থিটা ক্রস, এখানে হবে ক্রস ভেক্টর আর ক্রস এফ, টর্কের মান, ঠিক আছে? আর আরটা কি, অক্ষ থেকে বল প্রয়োগের স্থান পর্যন্ত দূরত্ব। আর এফ হলো প্রয়োগকৃত বল। তো টর্কের মান হলো আর এফ, এটা একটু মাথায় রাখতে হবে। আর টর্ক কাকে বলা হয়? টর্ক হলো একটি বলের ঘূর্ণন ঘটানোর প্রবণতা, অর্থাৎ কোনো বস্তুকে নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘোরানোর যে ক্ষমতা, তাকে আমরা কি বলবো, টর্ক বলবো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। বল তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু টর্ক শব্দটাকে অনেকে জানি না। আচ্ছা, এখন ইংলিশ ভার্সনের যে এমসিকিউ আছে সেগুলো দেখি। A rigid body is in equilibrium if both the sum of forces and sum of moments are কি জিরো। এর টর্ক যেটা আর কি, মোমেন্টস বা টর্ক আর ফোর্স এই দুটা যদি জিরো হয় তখন আমরা বলবো কি, সেটা ইকুইলিব্রিয়াম। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম যেটা আছে সেখানে সামেশন অফ এফ ইকুয়ালস টু কি হয়, জিরো হয়। আবার রোটেশনাল সামেশন অফ টর্ক বা সামেশন অফ এম, আমরা যেটা মোমেন্ট বলি, সেটা জিরো হবে। ফর এ প্ল্যানার রিজিড বডি হাউ মেনি ইন্ডিপেন্ডেন্ট কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম এক্সিস্ট। আমরা জানি যে যদি সেটা ইয়া হয়, প্ল্যানার রিজিড বডিকে, ঠিক আছে, প্ল্যানার রিজিড বডি মানে কি, রিজিড বডি মানে হলো দৃঢ় বস্তু। তাহলে প্ল্যানার রিজিড বডি মানে কি, রিজিড বডি মানে হলো প্ল্যানার মানে হলো সমতলীয় দৃঢ় বস্তু আমরা যদি বলি। আর রিজিড বডি কাকে বলা হয়, যে বস্তুর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কখনো পরিবর্তন হয় না তাকে বলা হয় রিজিড বডি, এটা আমরা শিখবো পরে। অর্থাৎ বাহ্যিক বল বা টর্ক প্রয়োগ করলেও যার আকার বা আয়তন পরিবর্তন হয় না তাকে আমরা বলি কি, রিজিড বডি। ঠিক আছে, দৃঢ় বস্তু, যেমন একটা রড। এরপর প্ল্যানার রিজিড বডিটা কি, যদি একটি দৃঢ় বস্তু সব বিন্দু একটি নির্দিষ্ট সমতলের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং তার গতি সবসময় সেই সমতলের মধ্যেই ঘটে, তবে তাকে আমরা বলি প্ল্যানার রিজিড বডি। এই জন্য প্ল্যানার রিজিড বডির কন্ডিশন হলো সামেশন অফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো, কারণ এটা এই এক্স ওয়াই সমতলে থাকবে। আর টর্কের মান কি হবে, জিরো হবে। For a body in 3D equilibrium, the number of independent equations of equilibrium is 6, কারণ এখানে তিনটা ফোর্স থাকবে, তিনটা মোমেন্টস থাকবে থ্রি ডাইমেনশনালে। যেমন এই যে এফ এক্স, এফ ওয়াই, এফ জেড, তেমনি টর্কের ক্ষেত্রেও কি তিনটা থাকবে, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম? দেখেন, নো নেট ফোর্স অ্যাক্টস অন দ্য বডি, নো নেট মোমেন্ট অ্যাক্টস অন দ্য বডি, অ্যাক্সিলারেশন ইজ জিরো। সবগুলো হতে পারে, কিন্তু ভ্যালোসিটি যদি বাড়ে, ভ্যালোসিটির সাথে আমাদের ইকুইলিব্রিয়ামের কোনো সম্পর্ক নেই। ইকুইলিব্রিয়াম হওয়ার জন্য অ্যাক্সিলারেশনটা জিরো হতে হবে। আবার নো নেট ফোর্স অ্যাকশন অন দা বডি, বস্তুর উপরে কি কোনো বল কি হবে না, এই নেট ফোর্স অ্যাকশন দা বডি, কোনো নেট ফোর্স থাকতে পারবে না। আবার ইয়েও থাকতে পারবে মানে, অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়ালস টু কি, জিরো, আমরা শিখেছিলাম ইকুইলিব্রিয়ামের জন্য। নো নেট মোমেন্ট বা টর্ক অ্যাকশন দা বডি, কোনো টর্ক থাকবে না, এজন্য আমরা লিখি সামেশন অফ টর্ক ইকুয়ালস টু জিরো। আবার অ্যাক্সিলারেশন জিরো। এই তিনটা কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ ইকুইলিব্রিয়ামের জন্য। আমি আবার বলি, আমরা যে এমসিকিউ গুলা দিয়েছি, যে বেসিক দিয়েছি, এর বাইরে আপনারা কোশ্চেন পাবেন না ইনশাআল্লাহ, কারণ আমরা টপিক গুলো ওভাবে সাজিয়েছি, আসতে বাধ্য। ঠিক আছে, ওকে, এখন প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক এর রিলেটেড এমসিকিউ গুলো দেখি। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক অনুযায়ী যদি একটি সিস্টেম ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে তখন টোটাল ভার্চুয়াল ওয়ার্ক কি হয়, শূন্য হয়। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলতে কি বোঝায়, কাল্পনিক ক্ষুদ্র স্থানান্তর, এগুলো আমরা সবই শিখেছি, এজন্য এখানে আর বলার কিছু নাই। ম্যাথমেটিক্যাল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্চুয়াল ওয়ার্কের কি, এফ আই ডেল আর আই ইকুয়ালস টু কি হয়, জিরো হয়। প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক কোন ব্রাঞ্চ অফ মেকানিক্স এর গুরুত্বপূর্ণ বিষয়? এটা কার বলেন তো, স্ট্যাটিক্স এর, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা না কিন্তু। ভার্চুয়াল ওয়ার্ক কিন্তু স্ট্যাটিক্স এর পার্ট। আবার দেখেন, কোন বস্তুর বল যদি 20 N হয়, কোন বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হয়, আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট 0.05 মিটার হয়, তখন ভার্চুয়াল স্থানান্তর অর্থাৎ অপকৃত স্থানান্তর কি হবে, এই ভার্চুয়াল ওয়ার্ক কত হবে? এখন ভার্চুয়াল ওয়ার্কের নাম জানি আমরা কি, এফ ডট ডেল আর।
তাহলে F হলো 20, ডেল আর হলো 0.05, তাহলে হবে 1.0 জুল। এটা কারণ কাজের একক হলো জুল। নিচের কোনটি প্রিন্সিপাল অফ পার্সিয়াল ওয়ার্কের সাথে সম্পর্কিত নয়? অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, কারণ এখানে কোনো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হয় না। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হতে পারে, ভার্চুয়াল ওয়ার্ক হয়, ইকুইলিব্রিয়াম, এগুলো সবগুলো সম্পর্কিত। The principle of partial work is applicable to a body in equilibrium. ঠিক আছে, সাম্যাবস্থায় শুধুমাত্র কোন বস্তুর উপর এটা প্রয়োগ করা যায়। A partial displacement is an infinitesimal displacement consistent with constants. এটা কি খুবই কি অতি ক্ষুদ্র স্থানান্তর, যেটা আমরা এর আগে শিখেছিলাম। In the principle of partial work, which forces do not work during partial displacement? Constant force। দেখেন, যখন পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট হয় তখন আমরা বল অ্যাপ্লাই করি, সেখানে সেটা কাজ করতে পারে, অ্যাপ্লাইড ফোর্স কাজ করতে পারে। গ্রাভিটেশনাল ফোর্স, মহাকর্ষীয় বল কাজ করতে পারে। ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে, সেটিও কাজ করতে পারে, কিন্তু কোনো কনস্ট্যান্ট ফোর্স কাজ করবে না। আবার দেখেন, ফর এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম দ্য টোটাল ভার্চুয়াল ওয়ার্ক ডান বাই অল অ্যাপ্লাইড ফোর্স ইজ জিরো। আমরা জানি যে ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে সবগুলো কি ভার্চুয়াল ওয়ার্কের মান কত হয়? জিরো হবে। এরপর the principle of partial work is especially useful to determine unknown reactions without solving process directly। অর্থাৎ আমরা বিভিন্ন অজানা যে প্রতিক্রিয়া আছে সেগুলো বের করতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা কি কোনো বলের মান বের না করেও কিন্তু আমরা এখানে ভার্চুয়াল ওয়ার্ক বের করতে পারি, কারণ আমরা জানি যে ওয়ার্ক বের করতে হলে কি কাজ লাগে, কিন্তু এক্ষেত্রে আমাদের কাজ না হলেও আমরা বের করতে পারবো, সেটা হলো এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের সাহায্যে। এগুলো হলো মূলত এই দুইটা রিলেটেড। দেখেন এখানে চারটা টপিকস আছে, চারটা টপিকস মিলে কিন্তু আপনাদের 1 নাম্বার টপিক ইয়ারটা দেওয়া হলো, এই সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। এখন আমি আপনাদের সবাইকে আনমিউট করে দিচ্ছি, আপনাদের কি কি কোশ্চেন আছে বলতে পারেন। বলেন, মেকানিক্স কি আগে পড়ছিলেন আপনারা কখনো? জি স্যার, করছি। পাবলিকে পাবলিকে স্যার আমরা করেছি, মেকানিক্স করেছি, এখানে আমাদের স্ট্যাটিক্স থার্ড ছিল, ইয়ারে আলাদা ছিল। ডাইনামিক্স ছিল। স্যার আমরা থার্ড ইয়ারে পড়েছি ন্যাশনাল ভার্সিটি। ন্যাশনালে স্যার থার্ড ইয়ারে পড়ছে। ন্যাশনালের টিচাররা মেকানিক্স পারে না, মেকানিক্স ছিল এইচএসসি তে কিন্তু পড়েছি। টিচাররা কোনো সময় পড়ায় নাই, আমরা খালি ফেল করতাম স্যার। হ্যাঁ। এখন এই যে আমি এতক্ষণ বললাম আপনাদের কি, মানে আমি 100% বলবো না, 50% কি আপনারা ক্লিয়ার হন না বলেন? আমি বেশিরভাগই বুঝি নাই স্যার, যেটা সত্য কথা স্যার, আমার আচ্ছা, মাথার বাকিরা? উপর লাগবে। এটা তো টোটালি একটা ফিজিক্স আর কি বলা যায়। হ্যাঁ, না এখানে বুঝার বিষয় কম, সেটা হলো আপনাদের ইকুয়েশন গুলো জানতে হবে যে কখন ইকুইলিব্রিয়ামে হয়। আমাদের এখানে তো ম্যাথমেটিক্স রিলেটেড, আপনাদের তো ফিজিক্স এর রিলেটেড কম দিবে, আপনাদের দিবে ইকুয়েশন, কথা বুঝছেন? যেমন আপনাদের বললো যে ওই যে এমসিকিউ গুলো যেগুলো দেখাইছে ওই রিলেটেড। বাকিদের, বাকিরা বুঝছেন কিনা বলেন। স্যার স্যার কনসেপচুয়াল গুলো বুঝছি স্যার, পরে ম্যাথ গুলো প্র্যাকটিস করতে হবে যেন স্যার, বাকি পরে স্যার দেখতে দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, কোন বস্তুকে যদি সামনে রাখতে হয় তাহলে কন্ডিশনটা কি, এখানে আপনাদের ইকুয়েশন দিবে, সামেশন অফ এফ এর মান 0 হবে, ঠিক আছে, প্রথম শর্তটি হলো এটা। এরপর যখন রোটেশনাল ইকুইলিব্রিয়াম হয় তখন কি হয়, টর্কের মান 0 হয়। টর্ক মানে হলো কোন বস্তুকে আপনার ঘূর্ণন রাখার প্রবণতা তার, যেটা হলো টর্ক। এই জন্য রোটেশনাল যখন ইকুইলিব্রিয়াম হয়, বা আমরা ইংলিশটা বাংলাটা দুটো দিয়েছে। স্যার এখানে একটা প্রশ্ন জানার ছিল স্যার। বলেন। স্যার ওই যে টর্কের ক্ষেত্রে আপনি বললেন যে যেটা স্যার ওই যে টর্ক তিন সাইডে আর কি, এক্স ওয়াই এবং জেড অক্ষের দিকে। স্যার টর্ক এটা তো স্যার ওই যে বলের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর প্রয়োজন, কিন্তু স্যার টর্কের জন্য কি এক্স ওয়াই জেড এর প্রয়োজন? টর্ক তো স্যার একটাই হয় না, টর্ক একটাই হবে, কিন্তু টর্ক হলো কি, টর্ক হলো কি বলের ঘূর্ণন ঘটানোর প্রবণতা। জি অর্থাৎ কোনো বস্তুকে যখন নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘোরানোর যে ক্ষমতা, সেটা হলো টর্ক। স্যার। ঠিক তাহলে আছে, টর্কের এখন শুনেন আমি টর্কের বলি। জি স্যার। হ্যাঁ, সেটা বলতেছি, নির্দিষ্ট অক্ষের, এখন অক্ষটা তো এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে, জেড অক্ষ হতে পারে। সেজন্য ও ক্ষেত্রে আমরা 3টা পেতে পারি, টোটাল আমরা 6টা পেতে পারি যদি আমরা 3 ডাইমেনশনালি চিন্তা করি, 6টা। মানে টর্কের জন্য 3টা, ফোর্সের জন্য 3টা। স্যার তাহলে তো স্যার টর্কের জন্য এক্স অক্ষেও যা পাবো, ওয়াই অক্ষেও তাই পাবো, জেড অক্ষেও তাই পাবো স্যার। হ্যাঁ পাবো, কিন্তু সেটা আমাদের টোটাল টর্কটা 0 হয়ে যাবে।
আমাদের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন গুলো আপনাদের জানতে হবে। এখানে আমাদের দেখেন কনসেপচুয়াল যে বেসিক গুলো আছে, আমি বলি আপনাদের কনসেপ্ট যেগুলো আছে, আমাদের যে ডেফিনিশন, এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো বেশি লিখতে হবে। যে আপনাদের বলবে যে স্যাম্পল এমসিকিউ দেওয়া আছে, দেখেন এই সামনে রাখার জন্য আমাদের এখানে কি করতে হবে, সামেশন অফ এফ এর মান 0 হতে হবে, গুণ সামের জন্য কন্ডিশনটা কি, আপনাদের এই ইকুয়েশন গুলো বেশি দেওয়া হবে। বুঝতে পারছেন? ইকুয়েশন গুলো বেশি আকারে জানতে হবে, কন্ডিশন গুলো জানতে হবে, 3 ডাইমেনশন হলে কি রকম হবে, কখন ইকুইলিব্রিয়ামে থাকবে কখন থাকবে না, তারপরে যে টর্কের মান 0 হলে এটা কি মিন করে, এগুলাই মূলত আমাদের এই বেসিক রিলেটেড এমসিকিউ গুলো হবে। এখানে তো স্যার আপনাদের ডিটেইলস ম্যাথ দিবে না। স্যার 13 আপনাদের নাম্বার মেকানিক্সে এমসিকিউটা একটু দেখবেন স্যার, আমি 13 বলি নাম্বার। আপনাদের মেকানিক্সে কিন্তু বড় বড় প্রবলেম আছে না, সেগুলো তো আর এখানে দিবে না। স্যার এই যে ইকুইলিব্রিয়াম, এটা কি মূলত কি সাম্য অবস্থার কোনো বিষয় জড়িত স্যার? কোনটা? এই যে ইকুইলিব্রিয়াম যেটা পড়াইলেন স্যার, এটা কি মূলত বিষয়টা কি সাম্য অবস্থার বিষয়? তো ইকুইলিব্রিয়াম অর্থই তো সাম্যাবস্থা। সাম্য অবস্থা স্যার, তাহলে এখানে সাম্য অবস্থা কি লামির উপপাদ্য দিয়ে কোনো কোশ্চেন টোশ্চেন আসতে পারে? লামির উপপাদ্য? না না বাবা, আপনাদের এখানে দেখা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? আপনাদের এই যে আমাদের টপিকটা কি দেখেন, আমি আগে বলেছিলাম যে আপনাদের জেনারেল কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সাম্যের সাধারণ সত্তাবলী, এগুলা সবগুলাই হলো আপনাদের রোটেশনাল ট্রানজিশনাল যেগুলো আছে, ঠিক আছে? আমরা যেগুলো শিখেছি রোটেশনাল সাম্য, তারপর আপনাদের যে এখানে গুণ্য সাম্য বা যেটাকে বলা হয়, সরি, ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম বা স্থানান্তরিত সাম্য, রোটেশনাল ইকুইলিব্রিয়াম বা গুণ্য সাম্য। আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সেটা হয়তো কলেজ লেভেল থেকে কিছু আসবে, মেকানিক্স পার্টটা পুরোটাই অনার্স লেভেল। আপনারা আমার কথা মিলে দেখবেন, কারণ আপনাদের ভার্চুয়াল ওয়ার্ক কিন্তু কলেজে নাই, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম কলেজে নাই, সেন্টার অফ গ্র্যাভিটি আছে তাও একটু হালকা টপিক, সেগুলো বারকান্ত কাকে বলে জানতেন, কিন্তু এখানে তো আমরা সেটা আলোচনা করেছি, এরকম ডিটেলস ইকুয়েশন বা ওগুলো নাই। তারপর জেনারেল কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম, হ্যাঁ, ওগুলো নাই কিন্তু অনার্সে, কিন্তু আপনারা তিতাস সহ দেখবেন যে এগুলো দেওয়া আছে এই ডেফিনিশন বা কন্ডিশন গুলা, কিন্তু ওরা যেটা করছে শর্ট কোশ্চেনে তেমন কোনো কোশ্চেন দেওয়া নেই, আর এমসিকিউ তো টোটালি নাই। বুঝতে পারছেন? অর্থাৎ স্যার আপনাদেরকে অনার্সের স্যার বই ফলো করতে হবে। বলেন। একটা চিত্র দিছিলেন যে ডেল আর পরিমাণ ঘূর্ণন ওই যে ভার্চুয়াল ওয়ার্কের ক্ষেত্রে, এখন ওই চিত্রটা একটু নিয়ে, হ্যাঁ স্যার এই চিত্রটা স্যার। স্যার এখানে বস্তুটা দেখেন, এই যে বাম পাশের প্রান্তটা একটা লোহার সাহায্যে আটকানো আছে, কিন্তু এখানে দেখেন ফোর্সটা উপর থেকে নিচের দিকে আসছে, তাহলে যে ডেল আর যে রোটেশনটা, তাহলে এটা আরো অ্যাঙ্গেল হয়তো নিচের দিকে যাওয়ার কথা, এটা তো চিত্রে দেখা যাচ্ছে উপরের দিকে। স্যার এটার কারণটা কি স্যার? না না, ধরেন এখানে ইয়েটা ছিল, এখন আমরা এখানে একটা ফোর্স প্রয়োগ করছি, ঠিক আছে? এটা তো আগে মানে প্রাথমিক অবস্থা দেখাচ্ছে যে এটা যখন দেখেন, আমি আপনাদের বলি ফোর্সটা নিজে প্রয়োগ করছেন না, আপনি মাথাকে নিচে টান দেন, এটা উপর উঠবে হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ, উঠবে। এটাকে বলে ভার্সুয়াল ডিসপ্লেসমেন্ট। আমরা একটু মানে কাল্পনিক ভাবে এটা হালকা একটু হবে, মানে ডিসপ্লেস হবে হালকা ভাবে। কারণ স্যার আপনাদের এইটা স্যার আমরা তো স্যার এখানে ফিজিক্স পড়তেছি না, আমাদের ওই ইকুয়েশন গুলো মেইন দরকার, আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনই দরকার আমাদের এখানে। মানে মেইনলি আমরা ওইদিকে কম যাচ্ছে, আমরা ইকুয়েশন গুলো দেখাচ্ছি যে ভার্চুয়াল ওয়ার্ক কখন হয়, ইকুয়েশনটা কি হবে, ওগুলো আমাদের বেশি দরকার। বলেন। স্যার এখানে এই লোহার উপরে যে মানে যে প্রান্তটা অবস্থিত স্যার, তার হ্যাঁ। বিপরীত পাশে তো বল প্রয়োগ করা হইলো, কিন্তু এখন স্যার যে পাশে বল প্রয়োগ করার সেই প্রান্তটাই জাগানো, কিন্তু এই বিটার বিষয়টা তো স্যার আমি মানে ধরতে না পারছি, ক্যাচ ধরেন করতে পারছি। আমি বলি এখানে একটা পিন দিয়ে আটকানো ছিল এটা, হ্যাঁ, ধরেন এই প্রান্তটা, এখন এখানে আপনি বল দিচ্ছেন, নিচের দিকে বল প্রয়োগ করছেন বি প্রান্তে, তাহলে এটাকে উপরে উঠবে না একটু এদিকে? হ্যাঁ স্যার, কি যদি এটা মুভেবল হয়, মানে যদি রোটেশন করানো যায়, তাহলে উপরের দিকে যাবে কিছুটা। হ্যাঁ, তো আপনি যদি নিজের দিকে পোস্ট দেন, আপনি এখানে দাঁড়ান, এক পাশে দাঁড়ান, একটা আছে নিচে একটা আছে উপরে, আপনি উপরের পাশে কে নিচের দিকে চাপ দিলেন, নিচেরটা উপরের দিকে উঠবে না? তখন এখানে কিছুটা ডিসপ্লেসমেন্ট হবে। এটাই মানে আমাদের হলো কতটুকু স্থানান্তর হলো, সেটার পরিমাণ হলো ডেলার, কাজের পরিমাণ হলো ডেলার, আর বলের পরিমাণ হলো পোর্ট। তাহলে এই যে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট এবং ফোর্স যেটা আছে, দুটাকে গুণ করলে আমরা ভার্চুয়াল ওয়ার্ক পাই। এটা হলো আমাদের মেইন বিষয়, আমাদের এখানে ফিজিক্স শেখার দরকার নেই, ঠিক আছে? তবু আমি আপনাদেরকে অনেক কিছু দেখাচ্ছি, এগুলো কিন্তু বইতে নাই। ইভেন আপনাদের মেকানিক্স কাকে বলে, মেকানিক্স যে টাইপস, আমি সবগুলো আলোচনা করেছি এখানে ডিটেলস, ঠিক আছে? জাস্ট আমরা এখানে জানবো বল এবং ভার্চুয়াল যে ডিসপ্লেসমেন্ট, এই দুটাকে যখন আমরা গুণ করব তখন আমরা ভার্চুয়াল ওয়ার্ক পাই। এই ভার্চুয়াল ওয়ার্কের মানে ইকুইলিব্রিয়ামে তখন কি হবে, শূন্য হবে। স্যার এখানে দুইটা সমান দিছেন কেন? কোনটা? স্যার এই যে সূত্রে
সামেশন অফ এন আই। সরি একটা হবে, এটা মিস্টেক আর কি। i = 1 to n, মানে i এর মানে 1 থেকে 1 পর্যন্ত, মানে বলের মানে f1, ডিসপ্লেসমেন্ট ফার্স্ট টাইম কত হলো, সেকেন্ড টাইম কত হলো, মানে একাধিক বল যদি থাকে তখন এটা টোটালটা দেখানো হয়েছে। বাট জেনারেলি আমরা এটা ইউজ করি, এই যে এটা f.del r, del w, মানে এটা হলো ভার্চুয়াল ওয়ার্ক, হ্যাঁ, বা অপকৃত কাজ বা কাল্পনিক কাজ, সেটা কি f.del r। আমি আপনাদেরকে একটা কথা এনশিওর করতে চাই, আমার কথাগুলো রেকর্ড থাকবে এবং নোটগুলো থাকবে, আপনারা পরীক্ষা দিবেন, তারপর মিলাই দেখবেন, ইনশাআল্লাহ আমি এনশিওর করতে চাই আপনারা কমন পাবেন। কারণ আমাদের অনার্সের টপিক হলো মেকানিক্স, সেটা মাথায় রাখবেন। বলবিদ্যা, আপনার কলেজ লেভেলের বলবিদ্যা কিছু নাই, এই টপিক গুলা কিছুই নাই বলবিদ্যা। ভার্চুয়াল ওয়ার্ক, হ্যাঁ, সেন্টার অফ গ্রাভিটি, স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম আছে কিনা বলেন? তো এগুলো আপনাদের অনার্সের বই থেকে পড়তে হবে। আর আমাদের তো বই বের হবে, বইটাও পাবেন, আর নোট তো আছে আপনাদের কাছে। এখন স্যার আমি বলি আপনাদের, শুনেন, এমসিকিউ গুলো নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? না স্যার নাই। মানে স্যার এমসিকিউ গুলো তো বেশিরভাগ মুখস্থ টাইপের। তো এটা তো মুখস্থ। আপনি ধরেন f.del r, এখন যদি বলেন স্যার কাজের পরিমাণ f.del r কেন, এটা একটু প্রমাণ করে দেন, সেটা কি সম্ভব বলেন? কারণ আমরা জানি, আমরা তো এর আগেও শিখে এসেছি, তাই না, কাজ কি, বল ইনটু সরণ। আর যদি বলেন স্যার বল ইনটু সরণের গুণফলকে কাজ বলে, এটা কেন, সেটা কি কোনো কোশ্চেন হবে না কোনো অ্যান্সার হবে? সেটাও আছে, কিন্তু সেটা তো আমাদের এখানে বিষয় না, তাই না? আপনারা বলেন বিষয় কিনা বলেন। মানে না এখানে স্যার, বলতেছিলাম এখানে তো পরীক্ষায় কোনো যা ম্যাথ আসবে নাই। স্যার সেটাই আমাদের আলোচ্য বিষয় স্যার, পরীক্ষায় যা আসবে সেটাই হওয়া উচিত আমাদের আলোচ্য বিষয় স্যার। সেটাই না, বল ইনটু সরণের গুণফলকে কাজ বলে, এটা তো আমরা আগ থেকে জানি, সেটা তো আমি বলে দিচ্ছি। আমি যদি বলেন স্যার বল ইনটু সরণের গুণফলকে কেন কাজ বলে, তো সেটা তো আমার এখানে কোনো অ্যান্সার নেই, স্যার সেটা পরের আমরা, টপিকে যান স্যার, হ্যাঁ, পরের এখন টপিক। ফোর্স হলো f, ডিসপ্লেসমেন্ট হলো del r, এই দুটার গুণফলটা হলো কাজ। এবং কাজটা আমরা w দ্বারা প্রকাশ করি। del w দ্বারা কেন প্রকাশ করেছি, কারণ হলো এটি ভার্চুয়াল, কাল্পনিক, অপ্রকৃত কাজ, মানে আসলে প্রকৃত ভাবে হয় না, কাল্পনিক ভাবে আমরা যদি ধরে নিই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট, তখন del r পরিমাণ 0 হয়। এটা আসলে কি, আমি আপনাদের বলি, ধরেন একটা লোয়ার রড, হ্যাঁ, আপনারা একটা বল প্রয়োগ করছেন, রড যেটা আছে এটাকে, মানে আমরা যদি ইন্টারনালি বলি যে এটা কোনো ডিসপ্লেসমেন্ট, আপনি একটা রাবারকে টান দেন, অনেক বেশি ডিসপ্লেস হবে না বলেন? কিন্তু আপনি লোয়ার রডকে যদি টানেন, এটা কি ডিসপ্লেস হবে? না, হবে না স্যার। হ্যাঁ, এখন যদি হয় সেটার ভিতরে হয়তো একটু যদি মানে মানটা ভালো না হয় বা ইয়ে না হয়, একটু সামান্য পরিমাণে ইয়ে হতে পারে, এটা সেটা যদি কাল্পনিক। স্যার সেটা যদি কেবলমাত্র তাপমাত্রা বাড়ে তাহলে হয়, যদি কেবল তাপমাত্রা অনেক তাপমাত্রা বাড়াতে পারেন বা আপনি যদি পোস্ট প্রয়োগ করতে পারেন তখনও হতে পারে। অনেক বলতে নেক্সট টপিক প্লিজ, আমি যাব, ঠিক আছে, আপনাদের থেকে আমার তারা বেশি, কিন্তু আমি আপনাদের বুঝাই না বুঝাই যাব না। আমি আপনাদেরকে মেকানিক্স এখানে যতটুকু বুঝাচ্ছি, আপনারা কেউ অনলাইনে এতটুকু আপনাদের বুঝাবেন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কথা মিলাই দেখবেন, কেউ এতটুকু বুঝাবে না, কারণ নোট বই তো নাই, গাইডও নাই, কোনো অনলাইন কোর্সে এতটুকু মেকানিক্স বুঝাবে না, একদিনের 3-4 টপিক পুরো মেকানিক্স শেষ করে দিবে। আমি বলতেছি কেন আমরা এখানে এই বলতেছি, এটা কেন এখানে বাস্তবায়নটা করতেছে সেটা ব্যাখ্যা করে দিই। এখানে এগুলো স্যার অত্যাধুনিক 9, 10 বা ইন্টার ফিজিক্সে স্যার পড়া আছে যে কাজ সমান সমান বল গুণ বলের দিকে সরণ, এগুলা স্যার হ্যাঁ হ্যাঁ, বুঝতে জানেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নেক্সটে যাই। স্টেবল এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, স্থায়ী এবং অস্থায়ী সাম্য কাকে বলা হয়? দেখেন, কোন বস্তু সাম্যাবস্থা থাকাকালীন সামান্য স্থানান্তর করলে তা আবার প্রথম অবস্থায় ফিরে আসে, তখন সেটি হয় স্থায়ী সাম্য। আমি আপনাদেরকে নিজে একটা চিত্র এঁকে দেখাই। এই যে দেখেন, এটা একটা ধরেন বাটি, আপনারা বাটির এখানে একটা বল রাখেন, এটা খুবই মজার, এটা কিন্তু অনেক সহজ আছে। বল রাখলে বলটা কোথায় আসবে বলেন তো? একদম মাঝ বরাবর চলে আসবে। এখানে রাখেন, তাও কোথায় আসবে? সেন্টারে চলে আসবে। এটা হলো স্থায়ী সাম্য। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, মনে মনে কন্ডিশন একটা ধরতে হবে, সেটা কি, ফোর্স কিন্তু খুব বেশি হওয়া যাবে না। ধরেন বলটা আপনি এখানে দিলেন, ছেড়ে দিলেন, কিন্তু যদি এমন বেশি হয় দেখবেন যেটা গড়ায় উপর দিয়ে পড়ে গেছে, তাই না? এটা নির্দিষ্ট বলের জন্য, কিন্তু অতিরিক্ত বলের জন্য কিন্তু এটা আবার অ্যাপ্লিকেবল হয় না। তবে আমরা জেনারেলি বলি কি, একটা বাটির মধ্যে একটা বল যদি রাখি, বলটা অটোমেটিক বাটির সেন্টারে চলে আসে, এটা বলে স্টেবল বা স্থায়ী সাম্য। হ্যাঁ, আমি কিন্তু উদাহরণটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখেন গোলাকার বেলুন নিচের দিকে স্থাপন করলে সামান্য চাপ দিলেও আবার আগের অবস্থায় ফিরে আসে না? একটা বেলুনকে আপনারা চাপ দেন, তাহলে এটা আবার আগের অবস্থা চলে আসবে।
সেটাও কি স্থায়ী সাম্য হয়। কাটা বা বৃত্তাকার খোলসের মধ্যে ছোট বল নিচের দিকে রাখা হলে সেটিও কি স্থায়ী সাম্য। এখন যদি আপনারা সার্কুলার জিনিস হয়, বৃত্তাকার হয়, এখানে যদি একটা বল রাখেন, এটা অটোমেটিক কি ওই যে সেন্টারে চলে আসবে যেখানে রাখেন না কেন। এগুলা বলে অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসলে আমরা বলি স্থায়ী সাম্য। এখন এটার কন্ডিশনটা কি? স্থায়ী সাম্যের বেলায় ডিইউ বাই ডিএক্স জিরো, মানে আমরা যখন ওই যে ম্যাক্সিমাম মিনিমাম করেছি, ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য ফার্স্ট ডেরিভেটিভ জিরো করেছি, আবার সেকেন্ড ডেরিভেটিভ যদি জিরো থেকে বেশি হয় তখন বলি কি ম্যাক্সিমাম। অর্থাৎ এখানে ন্যূনতম শক্তি অবস্থায় থাকবে, কারণ কি ইউ সর্বনিম্ন থাকে। সেকেন্ড ডেরিভেটিভ জিরো থেকে বড় হলে কি হয়? মিনিমাম হয়। সেকেন্ড ডেরিভেটিভ জিরো থেকে ছোট হলে ম্যাক্সিমাম হয়। এখন ইউ সর্বনিম্ন থাকে কেন? যদি পটেনশিয়াল এনার্জি, এটা হলো পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, এটা যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আবার এটা বাইরে হয়ে চলে আসতে পারে, এজন্য এটা সর্বনিম্ন থাকবে। আর অস্থায়ী সাম্য হলে কি? কোন বস্তু সাম্যাবস্থায় থাকাকালীন সামান্য স্থানান্তর করলে তা যদি প্রথম অবস্থায় ফিরে আসে না, বরং আরো দূরে চলে যায়। ঠিক আছে, যেমন একটি বল যদি আপনারা পাহাড়ের চূড়ায় রাখেন, চূড়ার মধ্যে রাখেন, তখন সেটা কি আরো দূরে সরে যাবে। আবার একটি পেন বা কাঁটা উল্টো করে রাখলে সামান্য ঢেলে দিলে এটি পড়ে যায়। এই যে দেখেন, আমি বাটিটা উল্টে দিলাম, উল্টা বাটি, বলটা এখানে ছিল, তাহলে এটা কি এখানে আবার ফিরে আসবে বলেন তো? ধরেন একটা বাটির মধ্যে বল ছিল, আপনারা বাটিটাকে উল্টে দিচ্ছেন, তাহলে বল কি আবার আগে জায়গায় ফিরে আসবে? এটা তো পড়ে যাবে স্যার, এটা তো ফিরে আসবে না আগের জায়গায়। যেটাই হোক আগের জায়গায় ফিরে আসবে না। ঠিক আছে, আগের জায়গায় ফিরে আসবে, এটা পড়ে যাবে। এর জন্য এটাকে বলা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এখানে পটেনশিয়াল এনার্জি সর্বাধিক অবস্থায় থাকে। যেমন এই যে দেখেন চিত্রগুলো এখানেও দেওয়া আছে, স্টেবল, আনস্টেবল, এটা গড়ায় নিচে পড়ে যাবে, এখানে কখনোই আর ফিরে আসবে না। ও আরেকটা আছে নিউট্রাল, নিরপেক্ষ। একটা ধরেন লোহার দণ্ড বা একটা কাঠের উপরে যদি আপনারা একটা বল রাখেন, এটা কি সমানভাবে চলতে থাকবে, নিউট্রাল ইকুইলিব্রিয়াম বলা হয় এটাকে। এই যে আমরা এখানে শিখবো এটা। আরেকটা আছে নিউট্রাল, এই দেখেন, একটা হলো স্টেবল আর একটা হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম, স্থায়ী সাম্য, অস্থায়ী সাম্য, আর একটা হলো নিরপেক্ষ। হ্যাঁ, এখানে নিরপেক্ষটা ডিটেলস দিই নাই, দরকার হয় নাই, কারণ হলো আমাদের স্টেবল আনস্টেবল প্রায় দরকার। এই যে নিউট্রাল দেখেন, আপনার এখানে একটা ধরেন একটা ইয়ে আছে, বেঞ্চ আছে, বেঞ্চের উপরে একটা বল রাখছেন, এটা কিন্তু সোজা যেতে থাকবে। ধরেন এখানে একটা ফ্লাক্স, আপনি একটা আঙ্গুল দিয়ে হালকা একটু সরাই দিচ্ছেন, দেখেন আমি আগে বলেছি যে মিনিমাম ভ্যালু হইতে হবে, জোরে ধাক্কা দিলে তো এটা পড়ে যাবে। আপনারা একটা প্লাস এখানে রাখছেন, হালকা একটু দেন, এটা আবার ছিঁড়ে আসবে। কিন্তু জোরে ধাক্কা দেন, তখন সেটা আবার আনস্টেবল হয়ে যাবে। হ্যাঁ, সোজা কথা হলো স্টেবল হলো আপনাদের আগের অবস্থায় ফিরে আসবে, আনস্টেবল হলো আগের অবস্থায় ফিরে আসবে না, আর নিউট্রাল হলো যেভাবে আছে সেভাবে চলতে থাকবে, শেষ, সোজা কথা। এরপর হলো সেন্টার অফ গ্রাভিটি, বার কেন্দ্র। দেখেন, হ্যাঁ, এটা হলো একটি কাল্পনিক বিন্দু যেখানে একটি বস্তুর মোট ওজন বা ভর একটি বিন্দুর মতো প্রয়োগ হচ্ছে এবং বস্তুটি সেই বস্তুর চারপাশে ভারসাম্য অবস্থায় থাকে। অর্থাৎ এটি হলো সেই বিন্দু যেখানে বস্তুর ওজনকে কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। আমি একটু দেখি, চিত্র দেখা আপনাদেরকে। এটা একটা সরল রেখা, এটা হলো বার কেন্দ্র। ঠিক আছে, সরল রেখার মধ্যবিন্দুতে বার কেন্দ্র থাকবে। তারপর এখানে এই যে একটা সমবাহু ত্রিভুজ, হ্যাঁ, এখানেও কি থাকবে? আমরা বর কেন্দ্রটা এখানে থাকবে। তারপরে এই যে যদি অর্ধবৃত্ত হয়, এখানে বার কেন্দ্র থাকবে। যদি এখানে আয়তক্ষেত্র হয়, সেন্টারে থাকবে। বার কেন্দ্র হলো কি, এটা মানে এমন জায়গা যেখানে কেন্দ্রবিন্দু। এই যে দেখেন, আমরা যদি এবার এটা নিই, বার কেন্দ্র যদি এখানে দিই, এখানে একটা দিই, এখানে দিই, তাহলে কিন্তু রডটা বেঁকে যাবে। আমাদের দিতে হবে এটা কি মাঝখানে, মানে কেন্দ্রবিন্দুতে। যখন একটা সোজা হয়, বার কেন্দ্রটা আমরা অবশ্যই মাঝখানে দিতে হবে। তাহলে বার কেন্দ্র জিনিসটা কাকে বলে? সেন্টার অফ গ্রাভিটি। দেখেন, সেন্টার অফ গ্রাভিটি, গ্রাভিটির সাথে গ্রাভিটেশনাল ফোর্সের একটা রিলেশন আছে, খেয়াল করি আমরা। দেখেন, বস্তু যদি সমতলে অবস্থান করে, তাহলে এটি একটি বস্তু সমতলে স্থাপন করা হয় এবং তার বার কেন্দ্র সমতলের উপর থাকে, তবে বস্তুটি স্থিতিশীল অবস্থায় থাকবে।
যেমন যে সরলরেখার উপরে। তারপর বার কেন্দ্রের নিচে বা কাছে কোনো লাইন বা সমতল দরে বস্তু স্থাপন করলে বস্তু স্থির থাকবে। আবার সংযুক্ত বস্তুগুলোর মোট বড় কেন্দ্রবিন্দু ব্যবহার করে সমষ্টিগত বার কেন্দ্র নির্ণয় করা যায়। যেমন আমি আপনাদেরকে এখানে দেখাই, এই যে ইকুয়েশন গুলো দেখায়। দেখেন একটি বিন্দুতে বর বন্টন দ্বারা কিভাবে একটি বিন্দুতে যদি একটি বস্তুর বর যদি m1 m2 mn হয় এবং তাদের অবস্থান যদি x1 x2 xn এ হয়, ঠিক আছে? এই যে দেখেন, একটু খেয়াল করি আমরা। একটা বস্তু আছে এখানে, ধরেন রড বা কিছু আছে এখানে। এটা ধরেন এই রডের এখানে হলো m1 বর দেওয়া হয়েছে, এখানে m2 বর দেওয়া হয়েছে। হ্যাঁ, এভাবে আরো দেওয়া হলো। ধরেন এখানে x1 x2 পজিশন, এটা হলো x1 পজিশনে আছে, এখানে x2 পজিশনে আছে। একটি বস্তুর মধ্যে যদি m1 m2 বর হয়, x1 x2 পজিশন হয়, তখন x অক্ষ বরাবর তার বার কেন্দ্র হবে m1 x1 প্লাস m2 x2 mn xn। একইভাবে y অক্ষের জন্য হবে m1 y1 m2 y2 mn yn। এই ইকুয়েশন গুলো মনে রাখতে হবে। এখন বস্তু যদি জটিল আকারের হয়, হ্যাঁ, কঠিন বস্তু হয়, তখন আমরা এটা ইউজ করি, ইন্টিগ্রেশন অফ এস ডিএম বাই ইন্টিগ্রেশন অফ ডিএম। ডি মানে কি খেয়াল করেন, ডি এই যে আমরা লিখি না, একটু খেয়াল করেন, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কি, এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশন ডিএম মানে হলো এম এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। এখন এমটা কি, মাস অফ দা বডি, বস্তুর এই ভর, এমটা হলো বর। তাহলে আমরা যদি এই ক্ষুদ্র ভর বরকে, স্যার। হ্যাঁ, ক্ষুদ্র বরকে যদি ইন্টিগ্রেশন, বরের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি এক্স ডিএম বাই ডিএম, হ্যাঁ, এখানে এক্সটা কি এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর যে ডিসটেন্স থাকবে সেটাকে যদি আমরা বরের সাপেক্ষে কি করি, ইন্টিগ্রেশন করি, তখন আমরা এখানে বস্তুর বার কেন্দ্রটা বের করতে পারবো। এখানেও কি একইভাবে ওয়াই সি ইজ ইকুয়াল টু ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, নিচে হবে ইন্টিগ্রেশন অফ ডিএম। এগুলো জাস্ট ইকুয়েশন গুলো আপনাদেরকে তুলে দিবে পরীক্ষায়। স্যার এখানে সি কি সি? সেন্টার অফ গ্রাভিটি, সিজি মানে হলো সেন্টার অফ গ্রাভিটি, মানে এক্স অক্ষ বরাবর সেন্টার অফ গ্রাভিটি, বর আচ্ছা, কেন্দ্র। এটা কি স্যার ওই যে সিটা কি এক্স এর ঠিক নিচে হবে ওই রকম টাইপ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপেক্ষে এবং এমটি যেভাবে লিখেন সেভাবে। এক্স সিজি সেন্টার অফ গ্রাভিটি এক্স অক্ষ বরাবর, এই যে এক্স সিজি, হ্যাঁ, সেন্টার অফ গ্রাভিটি এক্স অক্ষ বরাবর মিন করার জন্য সিজি দেওয়া হয়েছে। কাইনেটিক সিজিটা মনে এনার্জি। করবেন। স্যার এগুলো ওইভাবে দিয়েন, অনেক সময় বুঝতে কষ্ট হয়ে যায়। না, না না, নিচে আপনি দেওয়া আছে হয়তো, হ্যাঁ, এই যে যেমন নিচে ভর দেখেন না, দেওয়া এই আছে। ভাইয়া নিউটনের সূত্রে ভর লেখছেন না, m1 m2, ওই রকম মনে করেন এক্স এর নিচে সিজি আছে, সেন্টার অফ গ্র্যাভিটি, ওয়াই এর নিচে সিজি, আর সেন্টার অফ সাবস্ক্রিপ্ট আর কি, সাবস্ক্রিপ্ট, এই যে আমরা লিখি না, এই যে এম সিজি এক্স সিজি সেন্টার অফ গ্রাভিটি সাবস্ক্রিপ্ট, তাই না? অর্থাৎ এটা, এই যে দেখেন, এটা একটা বক্স, এটা একটা বক্স, এই নিচে যেটা থাকে এটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলি। ওকে, তাহলে আমরা খেয়াল করে দেখেন, আহ, সমমিত, দেখেন এখানে সমমিত রড যদি হয়, একই রড যদি হয়, তখন রডের ভার কেন্দ্র রডের মধ্যবিন্দুতে থাকবে। আবার যদি সমতলী ত্রিভুজ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের ভার কেন্দ্র তার উচ্চতার সঙ্গে কেন্দ্রবিন্দুতে থাকবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি রকম হবে, রডের ক্ষেত্রে কি রকম হবে, এগুলো আপনাদের এখানে মূলত জানতে হবে। আমি আপনাদেরকে স্যাম্পল এমসিকিউ গুলো দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন। আগে 30 নম্বর পর্যন্ত গিয়েছিলাম মনে হয়। এই যে স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, খেয়াল করেন কিভাবে এমসিকিউ গুলো পরীক্ষা আসতে পারে, স্থায়ী সাম্য এবং অস্থায়ী সাম্য থেকে। একটি বল নিম্নাভিমুখী বাটির মধ্যে রাখা আছে, এটি সামান্য ঠেললে কি হবে, দেখেন প্রাথমিক অবস্থা ফিরে আসবে, এটাকে বলা হয় স্থায়ী সাম্য। এগুলো আমরা আলোচনা করেছি। উল্টো করে রাখলে অস্থায়ী সাম্য, সেটা আলোচনা করেছি। হ্যাঁ, 33 নম্বর আলোচনা করেছি, সামান্য বিঘ্ন হলে বস্তু প্রাথমিক অবস্থা ফিরে আসে, সেটি হলো স্থায়ী সাম্য। আবার অস্থায়ী সাম্যে থাকে, নিচের কোনটি সঠিক হবে, সেটা হলো সম্ভাব্য শক্তি সর্বাধিক হবে অস্থায়ী সাম্যের বেলায়। আর স্থায়ী সাম্যের বেলায়
সম্ভাব্য শক্তি বা আমরা বিভব শক্তি যেটা আছে সেটা কি সর্বনিম্ন হবে। কোন বস্তু নিরপেক্ষ সাম্যতে থাকবে, নিউট্রালে থাকবে, সামান্য ঠেলা যদি নতুন অবস্থানে স্থির থাকবে। ওই যেটা যেটা আপনাদেরকে দেখাইছিলাম, এটাই যেটা, এটা রডের মধ্যে এখানে একটা বল আছে, এটা হলো নিউট্রাল। ঠিক আছে, অর্থাৎ সামান্য ঠেললে বস্তু নতুন অবস্থানে কি স্থির থাকবে। আবার একটি বৃত্তাকার বাটির মধ্যে একটি ছোট বল রাখা আছে, কোন অবস্থায় এটি সবচেয়ে স্থিতিশীল, বাটির নিম্নতম অংশে, যাকে আমরা বলি স্থায়ী সাম্য। আবার উপরের দিকে রাখা, উল্টো করে রাখা একটি বলের সম্ভাব্য শক্তি কোথায় সর্বাধিক হয়? উপরে, পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এরপর আমরা খেয়াল করি কোন বৈশিষ্ট্য নিরপেক্ষ সাম্য অবস্থা, নিউট্রাল, সামান্য সামান্য স্থানান্তরে বিভব শক্তির পরিবর্তন হয় না। আমি আবারও বলি, যখন স্টেবল ইকুইলিব্রিয়াম হবে বা স্থায়ী সাম্য হবে সেক্ষেত্রে বিভব শক্তি হয় সর্বনিম্ন। যখন অস্থায়ী সাম্য হয় বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম হয় তখন বিভব শক্তি হয় সর্বোচ্চ। আবার যখন নিউট্রাল বা নিরপেক্ষ সাম্য হয় তখন কি হয়, বিভব শক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ বিভব শক্তি জিরো হয়। আচ্ছা, নিচের কোনটি স্থায়ী সাম্যের উদাহরণ নয়? দেখুন, খুবই গুরুত্বপূর্ণ এগুলা। মাটির উপরে রাখা উল্টো গোলাকার বল। হ্যাঁ, এরপর দেখেন একটি রডের এক প্রান্তে পিন আটকানো, অন্য প্রান্তে ভার বসানো। রড সামান্য সরালেও সেটি পূর্বের অবস্থা ফিরে আসে। তাহলে রড কি ধরনের সাম্য হবে? স্থায়ী সাম্য। ঠিক আছে। আচ্ছা, এ বল প্লেসড এট দ্য বটম অফ এ বল ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। এখন আবার এগুলো ইংলিশেও দেওয়া আছে, দেখেন এগুলো সব ইংলিশে দেওয়া আছে এখানে, যেগুলো তখন আলোচনা করেছি সবগুলো এখানে ইংলিশে দেওয়া আছে। আমরা এমসিকিউ সেন্টার অফ গ্রাভিটিটা দেখি। দেখেন, একটি সমমিত রডের দৈর্ঘ্য হলো এল। রডটি সমতলে স্থাপন করলে তার বারকেন্দ্র কোথায় অবস্থান করবে? রডের মধ্যবিন্দুতে, আগে বলেছিলাম। যদি একটি সমবাহু ত্রিভুজের বারকেন্দ্র নির্ণয় করতে হয় এটি কোথায় অবস্থান করবে? ত্রিভুজের কেন্দ্রবিন্দুতে। আমি আবার বলি, সমবাহু ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ। সমবাহু ত্রিভুজের বারকেন্দ্র কোথায় থাকবে? এই ত্রিভুজের কেন্দ্রবিন্দু যেটা, এখানে, এখানে বারকেন্দ্রটা থাকবে। আবার নিচের কোনটি বারকেন্দ্রের বৈশিষ্ট্য নয়? এটি সবসময় বস্তুটির বরের কেন্দ্রে থাকবে। দেখেন, এটা কিন্তু ভুল কথা। বারকেন্দ্রটা সবসময় কেন্দ্রে থাকবে তা কিন্তু না, তাই না? সেটা আমরা একটু আগে দেখেছি। আবার নিচের কোনটি বারকেন্দ্রের উপর ভিত্তি করে স্থিতিশীলতা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয়? ভারসাম্য সূত্র। আবার সেন্টার অফ গ্রাভিটি অফ ইউনিফর্ম রড অফ লেন্থ এলিস। দেখেন, এটা ইংলিশে আসতে পারে যে একটা রড যদি ইউনিফর্ম হয়, সুষম হয়, তাহলে তার সেন্টার অফ গ্রাভিটি বারকেন্দ্র কোথায় থাকবে? রডের মধ্যবিন্দুতে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে। আবার দ্য সেন্টার অফ গ্রাভিটি অফ ইউনিফর্ম রেক্টাঙ্গুলার প্লেট যদি, এই যে দেখেন, আয়তাকার হয়, ইউনিফর্ম রেক্টাঙ্গুলার, তখন তার সেন্টার অফ গ্রাভিটি বা বারকেন্দ্র কোথায় হবে? at the centroid of the rectangle. সেন্ট্রয়েড মানে কি বলেন? সেন্ট্রয়েড মানে কি? আপনাদের মাইক অন আছে না? বলেন। স্যার মধ্যবর্তী একটা বিন্দু স্যার, ওই আয়তাকার। না, স্যার দুইটা কর্ণের মধ্যবিন্দু, দুইটা আমরা কর্ণ বলি যেখানে হ্যাঁ, বার কেন্দ্র, তাই না? ওই যে আপনাদের এই যে সেন্ট্রয়েড অফ দ্য রেক্টাঙ্গেল, অর্থাৎ সেন্টার অফ গ্রাভিটি যেটা আছে সেটা ইউনিফর্ম রেক্টাঙ্গুলারের যে ইয়ে আছে সেন্ট্রয়েডে থাকে। এটা আমরা বলি যে ইয়াতে, আপনারা ওই যে ইয়া শিখছিলেন না 9-10-এ, সেন্ট্রয়েড। ডায়াগোনাল গুলো তারপর যোগ করে দিলে স্যার যে বিন্দুতে মিলিত হবে ওটাই হলো সেন্ট্রয়েড আয়তাকারের ক্ষেত্রে স্যার। কি? ডায়াগোনাল যদি গুলো যোগ করে দেই স্যার, কর্ণগুলো যোগ করে দিলে যে বিন্দুতে মিলিত হবে দুইটা কর্ণ, ওটাই হ্যাঁ, হবে আয়তাকারের সেন্ট্রয়েড। হ্যাঁ, গুড, সেটা বলতে চাচ্ছি। এই যে দেখেন, আমরা এখানে যোগ করে দিই, তাহলে বার কেন্দ্র কোথায় থাকবে? এই যে এখানে থাকবে। আচ্ছা, দেখেন, when a body is suspended from a point, the body comes to the rest such that center of gravity lies vertically below the suspension point. এটা গুরুত্বপূর্ণ। মানে হলো সাসপেন্ডেড মানে কি? বাতিল করা না, ঝুলানো হয়। ম্যাথমেটিক্সে কিন্তু ইংলিশ টার্মগুলো হলো অন্যরকম। যখন একটা বস্তুকে একটা বিন্দু থেকে ঝুলানো হয়, the body comes to rest such that, বস্তুটি কি স্থির অবস্থায় আসে, কখন আসে?
যখন এটা সেন্টার অফ গ্রাভিটি লাইজ ভার্টিক্যালি বিলো দা সাসপেনশন পয়েন্ট, অর্থাৎ ঝুলন্ত বিন্দুর নিচে লম্বভাবে থাকে। একটা বস্তুকে আমরা এখানে ঝুলাই দিলাম, ঠিক আছে, একটা বস্তুকে কি ঝুলাই দিলাম। এখন ঝুলানো হলে দেখেন ফ্রম এ পয়েন্ট, কোন একটা বিন্দু থেকে ঝুলানো হলো, তাহলে এটা কখন স্থির অবস্থা আসবে? তখন সেন্টার অফ গ্রাভিটি ভার্টিক্যালি বিলো দা সাসপেনশন পয়েন্ট, অর্থাৎ এই বলকেন্দ্র কোথায় থাকবে? যেখানে আপনারা ঝুলাই দিচ্ছেন এখানে, হ্যাঁ, এই যেখানে এখানে বলকেন্দ্রটা থাকবে। অর্থাৎ এটা ভার্টিক্যালি মানে কি লম্বভাবে, লম্বভাবে, ভার্টিক্যাল মানে হলো লম্ব, হরাইজন্টাল মানে হলো আনুভূমিক ভাবে। তাহলে ঝুলন্ত বিন্দুর নিচ বরাবর কি এটা ভার্টিক্যালি থাকবে। এ বডি ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম, একটা বস্তু কখন স্টেবল থাকবে? যখন এটা সেন্টার অফ গ্রাভিটি লোয়েস্ট পয়েন্টে থাকবে। আবার এই আনস্টেবল ইকুইলিব্রিয়াম হলে সেন্টার অফ গ্রাভিটি কোথায় থাকবে? হাইস্ট পয়েন্টে। তাহলে আমরা আগে শিখেছি, এখন ইংলিশে বলতেছি আর কি। আবার ইউনিফর্ম স্পিয়ারের সেন্টার অফ গ্রাভিটি কোথায় থাকে? সেন্টার অফ দ্য স্পিয়ারে থাকবে। তারপর কিন্তু এখানে একটা কথা আছে, একটা বস্তু যদি ইরেগুলারলি শেপড বডি হয়, মানে এটা সামান্তরিক না, ত্রিভুজ না, বা সমবাহু ত্রিভুজ না, ধরেন এই যে এরকম একটা বস্তু, খেয়াল করেন, এই যে দেখেন এটা তো একটা চতুর্ভুজ, এটাকে আমরা একটা চতুর্ভুজ বলতে পারি, চারটা বাহু যোগ করে দিলাম। আচ্ছা, এটা না, আমি আবার ড্র করি, এটা, এটা, এটা আর এটা, এটাকে একটা চতুর্ভুজ যদি বলি, বা এটা তো ট্রাপিজিয়াম হয়ে যায়। আচ্ছা, আমি আরেকটা ড্র করি, যেটা মানে আপনাদের ট্রাপিজিয়াম হবে না, অন্য কিছু হবে না, তিন বাহু, এরপর চার বাহু। তাহলে এটা কোনো রেগুলার শেপ না, এটা কোনো ট্রাপিজিয়াম না, সামান্তরিক না, রম্বস না। আর এই ধরনের যেগুলা থাকবে, ইরেগুলার শেপ থাকবে, তাদের বারকেন্দ্র কোথায় থাকবে? এই জন্য বলতে যে ফর অ্যান ইরেগুলারলি শেপড বডি, মানে যেগুলার কোনো নির্দিষ্ট শেপ নাই, দ্য সেন্টার অফ গ্রাভিটি ক্যান বি ডিটারমাইন্ড বাই সাসপেনশন মেথড। ঝুলন্ত বিন্দু, অর্থাৎ বস্তুটাকে কোথায় আমরা ঝুলাইছি, ঝুলানো হলো, সেটা দিয়ে কিন্তু সেন্টার অফ গ্রাভিটি বের করতে হবে। কিন্তু আমরা এটা বলবো না যেটা সেন্টারে থাকবে। সেন্টার অফ গ্রাভিটি মানে যে সেন্টারে থাকবে তা কিন্তু না, এক একটার ক্ষেত্রে এক একটা হবে। এখন আপনারা বলেন, এই যে এগুলা যে আলোচনা করেছি, আপনারা কি মানে আগে কি এতটুকু জানতেন কিনা সেটা আগে বলেন। স্যার আমরা তো শুধু লিখিত পড়ছি, বাট এরকম ভাবে একদম ভেঙে ভেঙে এমসিকিউর জন্য তো স্যার আমরা কখনোই পড়িনি আগে। হ্যাঁ, এটাই স্যার স্বাভাবিক। এবং আমরা বেসিকটা শিখে, হালকা শিখে আমরা সরাসরি ম্যাথ করেছি। স্যার কিন্তু এখানে আমরা, স্যার বলেন, আমরা ভর কেন্দ্র পড়ছিলাম, আর এখন ভার কেন্দ্র পড়ছিলাম সংজ্ঞা আকারে। আসলে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র এখানে মূল পার্থক্যটা কি বলবেন একটু? হ্যাঁ, সুন্দর একটা কথা বলছেন। বর কেন্দ্র সবসময় কেন্দ্রে থাকবে, বার কেন্দ্র যে কেন্দ্র থাকবে তা কিন্তু না, জি সোজা স্যার। কথা। বুঝতে পারছেন? স্যার বার স্যার কেন্দ্র আমি হলো, যদি একটু দেখেন, আপনি দেখেন, আপনি একটা বস্তুকে ঝুলাই দিচ্ছেন এখান থেকে এখানে, হ্যাঁ, একটা পয়েন্ট থেকে, তাহলে কিন্তু এটা তো সেন্টারে বার কেন্দ্র থাকবে না। তার বার কেন্দ্র যদি এখানে হচ্ছে, তাহলে এটা তো সেন্টার না। বুঝতে পারছেন? মানে বার কেন্দ্র হলো যে কোনো জায়গায় হতে পারে, আর বর কেন্দ্র সবসময় কেন্দ্রে থাকে। এখন আপনারা এমনি অনেস্টলি বলেন যে ক্লাসটা যে করছেন এখন মেকানিক্স এর উপরে, মানে এই টপিক গুলোর উপরে কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হলো? স্যার 40% ক্লিয়ার মোটামুটি স্যার। হ্যাঁ, সমস্যা এখন 100% তো কখনোই বলবো না। এই যে এখন লেখছে অনেক ভালো বুঝলাম স্যার, আপনার মতো কেউ বুঝায় না। আমি শুধু আমার কথা বলতেছি না, এটা আপনারা বাস্তব কথা স্যার, এটা শুনেন, অনলাইনে এত ভালো কেউই বোঝাবে না স্যার, বাস্তব কথা অনলাইনে এটা। এত কথা বলার অপশন দিবে না, এবং একদিনে এতগুলো করাবে না। মানে সরি, একদিনে আরো টপিক মিলে আপনাদের হালকা একটু বলবো যে এগুলো তো ফিজিক্স মুখস্থের বিষয়, ম্যাথের বিষয় না, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। আর এটা হলো এরকম, এখানে এমসিকিউ গুলো দেওয়া আছে, সেগুলো দেখে নিবেন, এনাফ। মানে একদিনে পুরো মেকানিক্স শেষ। হ্যাঁ স্যার, প্রথম কথা হলো উপর দিয়ে যায়, দ্বিতীয় কথা হলো কোশ্চেন করার সুযোগ নাই, এইগুলো আপনার কাছে এই সুযোগটা আছে। হ্যাঁ, এবং আপনাদের আমি বলবো, আপনারা এখন যদি 100% বুঝছেন সেটা বলেন, তাহলে আমি বলবো আপনারা মিথ্যা কথা বলতেছেন। কারণ আপনি তো মাত্র ক্লাসটা করছেন, আপনারা ক্লাস করার পর রিভিশন দিবেন, ক্লাসটা আবার দেখবেন, রেকর্ড ক্লাস নিজে প্র্যাকটিস করবেন, এর রিলেটেড আরো দেখবেন, তখন আপনাদের মানে কনসেপ্ট ফুল ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অবস্থা তো কখনো কেউ 100% ক্লিয়ার হবেন না। কিন্তু আমি আমার দিক থেকে যেগুলো আসার মতো সেগুলো সবগুলো এখানে অ্যাড করে দিয়েছি। যেগুলা ইম্পর্টেন্ট এগুলা দেখেন, প্রায় 55টা এমসিকিউ দিয়েছে এখানে, ঠিক আছে।
আর মেন গুলাই কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর আসার মতো তেমন এখানে নাই। আসার মতো আর আছে ম্যাথ। ম্যাথ তো আপনাদের আসবে না এখানে। এখানে ইকুয়েশন গুলো আসবে, কখন স্টেবল হবে। দেখেন আমি একটা সামারি দিয়ে দিই আপনাদের, একদম বেসিক সামারি, যেটা এখান থেকে কোশ্চেন 100% পাবেন। একটি বস্তু কখন সাম্য থাকবে, কন্ডিশন গুলো অবশ্যই পরীক্ষা দিয়ে দিবে। ভার্চুয়াল ওয়ার্কের যে ইকুয়েশন গুলো আছে, হ্যাঁ, মানে কোনটা ভার্চুয়াল ওয়ার্ক, সাম্যাবস্থা থাকলে কি রকম হবে, হ্যাঁ, সেটা দিয়ে দিবে ডিরেক্টলি। স্টেবল থাকলে কি রকম হবে, আনস্টেবল থাকলে উদাহরণ গুলো এখানে আসবে। এখানে আবার ইকুয়েশনের চেয়ে উদাহরণ বেশি জরুরি। মানে একটা বাটিকে উল্টা করে রাখছে কি রকম হবে, হ্যাঁ, বা ওই যে আমি যে উদাহরণগুলো আলোচনা করছি, এখানে উদাহরণ বেশি জরুরি। বার কেন্দ্রের ক্ষেত্রে উদাহরণ গুলো বেশি জরুরি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, বা আমরা যদি বলি একটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রে বার কেন্দ্র কিরকম হবে, এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে প্রথম ক্লাস করেছি, অনেক ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করি। ইভেন এই যে আপনাদের 1 ঘন্টা ক্লাস নিলাম, আমার আরো 1 ঘন্টা রেস্ট নিতে হবে, মানে মাথার উপর দিয়ে তুফান যায়। কারণ আমরা সর্বোচ্চ চেষ্টা করে মনে হয় যে, মানে আপনারা যেন ভালো করেন, হ্যাঁ, সেটা আমাদের হলো টার্গেট। আর আপনাদের মধ্যে ভালো করলে আপনারাই আবার আমাদের কোর্সে নিবন্ধন বা অন্যান্য কোর্সে ভর্তি হবেন, সেটা আমাদের জন্য পজিটিভ। এখন আমরা যদি ভালো না পড়াই তাহলে আপনারা ভর্তি হবেন না। তো আমাদের স্বার্থের জন্য, আপনাদের স্বার্থের জন্য সবকিছু মিলিয়ে কিন্তু আমরা ভালোটা পড়ানোর চেষ্টা করি। কারণ স্যার অনলাইন তো প্রতিযোগিতার জায়গা, এখানে আমরা ভালো না পড়ালে আপনারা থাকবেন না। স্যার পরবর্তী নিবন্ধন কি শুধু এমসিকিউ হবে, এই বিষয়ে কি আপনার কোনো আচ্ছা, আমি ধারণা? শুনুন, আমি আপনাদের সাথে কথা বলবো, একটু যেহেতু জিজ্ঞেস করছেন, সেটা আমি পরে অ্যান্সার দিব। আমি রেকর্ডটা স্টপ করে দিই। 10 অক্টোবর যদি পরীক্ষা হয়, আপনাদের কোনো টেনশন নেই। কারণ হলো আপনারা অলরেডি 2-1 দিনের মধ্যে এই পার্ট 1 এর বই পেয়ে যাবেন, আর 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ পার্ট 2 এর বই পেয়ে যাবেন। আমাদের বই যদি আপনারা ফলো করেন, আপনারা 80% মিনিমাম কমন পাবেন সাবজেক্টিভ ম্যাথে, ঠিক আছে? আপনাদের আর কোনো বই বা মেইন বই পড়ার কোনো দরকার হবে না। আর আমাদের এই দুটা বই পার্ট 1 পার্ট 2 যদি আপনারা ভালোভাবে পড়েন, কারণ এটা তো গোছানো, স্যার 1 মাস না 20 দিনে আপনারা শেষ করতে পারেন। ধরুন পার্ট 1 এর জন্য 10 দিন টাইম নেবেন, পার্ট 2 এর জন্য 10 দিন টাইম নেবেন, ইনশাল্লাহ আপনাদের 20 দিনে কমপ্লিট হয়ে যাবে।